তোমাদের সকলকে স্বাগত জানাই টিন্স বাড়ি অরুণিমা চ্যানেলে। আশা করি সবাই তোমরা ভালো আছো, সুস্থ আছো। আজকে নবম শ্রেণীর দ্বিতীয় চ্যাপ্টার থেকে কোষ প্রাচীর, কোষ পর্দা নিয়ে আলোচনা করব। প্রথমেই আসবো কোষ প্রাচীরের আলোচনায়। দেখো বোর্ডে আমি একটা ছবি এঁকেছি, এটা দেখেই বুঝতে পারছো যে এটা হলো একটা উদ্ভিদ কোষের ছবি। আমরা সবাই জানি যে উদ্ভিদ কোষেই সাধারণত কোষ প্রাচীর দেখা যায়, প্রাণী কোষে কোনো রকম কোষ প্রাচীর থাকে না। উদ্ভিদ কোষে যে কোষ পর্দা সেটার ওপরে একটা পুরু, জড়, স্থিতিস্থাপক, ভেদ্য, এই চারটে বৈশিষ্ট্য কিন্তু অবশ্যই বলতে হবে। কি কি বলতে হবে? পুরু, যেটা খুব মোটা, পুরু, জড়, যেটাতে ওদের কোনো রকম সেন্স থাকে না, স্থিতিস্থাপক এবং ভেদ্য, এই যে একটা আস্তরণ থাকছে সেটাকেই বলছে হলো কোষ প্রাচীর। তাহলে সংজ্ঞার ক্ষেত্রে আমরা কি বলবো? যে উদ্ভিদ কোষের কোষ পর্দার বাইরে যে পুরু, জড়, স্থিতিস্থাপক ও ভেদ্য যে আস্তরণ দেখা যায় তাকেই বলছে কোষ প্রাচীর। ক্লিয়ার? এই কোষ প্রাচীর তাহলে শুধুমাত্র উদ্ভিদ কোষের ক্ষেত্রেই দেখা যাচ্ছে। এটা একটা পার্থক্যমূলক বৈশিষ্ট্য বলতে পারো, যেটা প্রাণী কোষের থেকে উদ্ভিদ কোষকে আলাদা করছে। এবার দেখো বোর্ডে আমি একটা ছবি এঁকেছি এবং খেয়াল করে দেখো প্রত্যেকটা লেয়ার কিন্তু আমি আলাদা আলাদা কালি দিয়ে লিখেছি এবং এঁকেছি। এই জিনিসটাই বোঝবার। আচ্ছা, অনেকে এই জিনিসটা একটু কনফিউজড হয়ে যায়, কারণ এই কোষ প্রাচীরের ভাগগুলো একটু অন্যরকম। কোষ প্রাচীরকে যদি আমরা দেখি, এই কোষ প্রাচীরকে তিনটে স্তরে ভাগ করা যাচ্ছে। গৌণ প্রাচীর, মুখ্য প্রাচীর আর মধ্য পর্দা। দেখো এইটা হলো একটা কোষের ভিতরে অংশ, সাইটোপ্লাজম, এই অংশটাই আছে, যেটা আমি আঁকিনি কারণ আজকের মানে দ্রষ্টব্য বস্তু সেইটা নয়। এইটা কি? এটা হলো কোষ, কালো রঙের যেটা এঁকেছি সেটা হলো কোষ পর্দা, যেটাকে এখানে আমি অন্তঃপর্দা লিখেছি। তাহলে অন্তঃপর্দার বদলে তুমি কোষ পর্দাও বলতে পারো। ঠিক আছে? আচ্ছা, তার ওপরে একটা আস্তরণ রয়েছে, সেটা হলো মধ্য পর্দা। দেখো অরেঞ্জ কালি দিয়ে যেটা এঁকেছি, তার বাইরে একটা আস্তরণ রয়েছে যেটা বেগুনি কালিতে এঁকেছি, সেটা হলো বহিঃপর্দা। ক্লিয়ার? তাহলে এই কোষ পর্দা, মধ্য পর্দা এবং বহিঃপর্দা, এই তিনটে মিলে যেটা গঠন করেছে সেইটা হলো গৌণ প্রাচীর। ঠিক আছে? তাহলে যদি একটা উদ্ভিদ কোষের ক্ষেত্রে কোষ পর্দার পরের যে স্তর আসে সেটা কি? গৌণ প্রাচীর। তার ভিতরে কোষ পর্দাও রয়েছে, কোষ পর্দার ওপরে যে আস্তরণ সেটা হলো মধ্য পর্দা, তার উপরে হলো বহিঃপর্দা, ওটাকে বলছে হলো গৌণ প্রাচীর। এই যে গৌণ প্রাচীর কি কি দ্বারা গঠিত? সেলুলোজ, হেমিসেলুলোজ, লিগনিন দ্বারা গঠিত। খুব ভালো করে নামগুলো পড়বে, কি কি দ্বারা গঠিত হচ্ছে। সেলুলোজ, হেমিসেলুলোজ, লিগনিন দিয়ে গঠিত। যেহেতু বুঝতেই পারছো তিনটে লেয়ার মিলে তৈরি হচ্ছে, কারণে এটা পুরু, শক্ত এবং ভেদ্য হয়, মানে যথেষ্ট মোটা, যথেষ্ট শক্ত এবং ভেদ্য। তারপরে যে স্তরে আসি সেটা হলো মুখ্য প্রাচীর বা প্রাথমিক প্রাচীর, যেটা হলো এই লাল রঙের যেটা এঁকেছি কালি দিয়ে, সেইটা হলো প্রাথমিক প্রাচীর বা মুখ্য প্রাচীর। এই প্রাথমিক প্রাচীরটা তাহলে গৌণ প্রাচীর ভিতরে, মানে কোষ পর্দা, তারপর হলো গৌণ প্রাচীর, গৌণ প্রাচীরের পরে হলো প্রাথমিক প্রাচীর। এই প্রাথমিক প্রাচীর তৈরি হচ্ছে হলো সেলুলোজ দিয়ে গঠিত, অন্যগুলো কিন্তু নেই। এক্ষেত্রে সেলুলোজের সাথে হেমিসেলুলোজ, লিগনিন ছিল, এক্ষেত্রে শুধুমাত্র হেমিসেলুলোজ আছে। আর বুঝতেই পারছো ছবি দেখে যে এটা অপেক্ষাকৃত পাতলা, গৌণ প্রাচীরের থেকে অপেক্ষাকৃত পাতলা, এবং এটাও ভেদ্য। নেক্সট যে অংশে আসবো সেটা হলো মধ্য পর্দা। সেটা এই যে প্রাথমিক প্রাচীরের বাইরে অবস্থান করছে। অ্যাকচুয়ালি যখন দুটো উদ্ভিদ কোষ এইভাবে পাশাপাশি অবস্থান করে, মানে ধরো এই একটা উদ্ভিদ কোষ, এই একটা উদ্ভিদ কোষ, এরমভাবে তো উদ্ভিদ কোষগুলো পাশাপাশি অবস্থান করে, এই একটা উদ্ভিদ কোষ। তাহলে এই যে একটার সাথে একটা যেখানে গিয়ে মিলিত হচ্ছে, সেইটা কমন যে ওয়ালটা শেয়ার করে, মানে দুজনকারী বিশেষ যে দুজনেই ব্যবহারযোগ্য একটা যে পর্দা আছে সেটা হলো মধ্য পর্দা। এই মধ্য পর্দা ক্যালসিয়াম পেকটেট, ম্যাগনেসিয়াম পেকটেট ও বেশ কিছু প্রোটিন দ্বারা গঠিত হচ্ছে। ক্লিয়ার? তাহলে যদি আমরা কোষ প্রাচীরকে দেখছি তিনটে ভাগ, একদম ভিতরে গৌণ প্রাচীর, গৌণ প্রাচীরের পর প্রাথমিক প্রাচীর, প্রাথমিক প্রাচীরের পর হলো মধ্য পর্দা। তাহলে এই যে মধ্য পর্দা, এর পাশে যদি আর একটা ধরো এখানে উদ্ভিদ কোষ রয়েছে যেটা দেখালাম, এখানে ধরো এই একটা, এই একটা, তাহলে একে অন্যের সাথে যুক্ত হয়েছে কোন পর্দা দ্বারা? মধ্য পর্দা দ্বারা। ঠিক আছে? এবার নামগুলো ওয়াইজ অনেকে কনফিউজড হয়ে পড়ে, মানে প্রাথমিক পর্দাকে ভিতরে এঁকে দেয়, তোমার গৌণ পর্দাকে তারপরে আঁকে, বা মধ্য পর্দাকে মাঝখানে দেয়, যেহেতু নাম মধ্য পর্দা সেই কারণে। কিন্তু ব্যাপারটা হলো আলাদা, গৌণ প্রাচীর ভিতরে অবস্থান করছে, তারপর প্রাথমিক প্রাচীর, আর মধ্য পর্দা হলো একদম বাইরে। ক্লিয়ার? এবার আসবো এই যে কোষ প্রাচীর, উদ্ভিদের যে কোষ প্রাচীরের কাজ কি। প্রথম হলো, যেহেতু
গমন করতে পারে না, ও যেহেতু ওই জায়গাটাতেই দাঁড়িয়ে থাকে, সেই জন্য এটা ওর একটা হলো রক্ষণাত্মক আবরণ বলতে পারো। মানে এটা ওকে আশেপাশের যে এনভায়রনমেন্ট, আবহাওয়া পরিবর্তন হচ্ছে, ঝড় বৃষ্টি, এই সমস্ত কিছু থেকে ওদের একটা রক্ষা করছে। তার সাথে সাথে এই কোষ প্রাচীরের মাধ্যমে ওরা একটা কোষ থেকে অন্য কোষে সংযোগ স্থাপন করে, বেশ কিছু বস্তুর আদান প্রদান করে, যেমন ধরো জল, খনিজ পদার্থ, এইগুলো। আচ্ছা, যেহেতু এই যে কোষ প্রাচীর এটা উদ্ভিদ কোষের বাইরে অবস্থান করছে, এদের ভেতরে যে কোষ পর্দা এবং তারও ভিতরে যে সাইটোপ্লাজম, সেই জিনিসটাকে রক্ষা করছে। তাহলে এই কোষ প্রাচীরের গঠন খুব ভালো করে পড়বে, বিশেষ করে এই যে 3টে স্তর বা 3টে যে লেয়ার, এই 3টে ভালো করে পড়বে। কোনটা কোথায় ভালো করে পড়ে নেবে, ছবি আঁকার মাধ্যমে বুঝে নিও অবশ্যই। সেই কারণেই কিন্তু এতগুলো কালি দিয়ে আমি একে বোঝাবার চেষ্টা করেছি, ঠিক আছে। এখন আলোচনা করব কোষ পর্দা নিয়ে। কোষ পর্দা কাকে বলে? প্রত্যেকটা কোষে, সেটা উদ্ভিদ কোষও হতে পারে, প্রাণী কোষও হতে পারে, প্রত্যেকটা উদ্ভিদ কোষের বাইরে যে অতি সূক্ষ্ম, স্থিতিস্থাপক, প্রভেদক ভেদ্য এবং লাইপোপ্রোটিন নির্মিত যে স্তর আছে, সেইটাকে বলা হলো কোষ পর্দা। তাহলে একটা কোষ সাইটোপ্লাজম, সেটাকে ঘিরে যে পর্দাটা রয়েছে সেটাই হলো কোষ পর্দা। এই কোষ পর্দা খুবই পাতলা হচ্ছে, অতি সূক্ষ্ম হচ্ছে, স্থিতিস্থাপক। এটা লাইপোপ্রোটিন দ্বারা নির্মিত। লাইপো কথাটা মানে হলো লিপিড থেকে এসছে, আর প্রোটিন তার মানে লিপিড আর প্রোটিন দিয়ে গঠিত। এখানে দেখো আমি একটা ছবি এঁকেছি, এই ছবিটা হলো একটা কোষ পর্দার ছবি। কোষ পর্দার ক্ষেত্রে এই যে অংশটা, এখান থেকে এই যে অংশটা, এইটা হলো লিপিড। ঠিক আছে, তাহলে এটা হলো লিপিড অংশ। তাহলে আর এর ভিতরে কি আছে? প্রোটিন আছে। প্রোটিনটা কোনটা? যেমন ধরো এইটা একটা প্রোটিন, মাঝে যেটা বড় করে এঁকেছি এইটা হলো একটা ধরো প্রোটিন, ঠিক আছে, এই অ্যারোটা এই দিকে হবে, এটা হলো একটা প্রোটিন। এই প্রোটিনের ওপরে দেখো আবার এই অংশটা রয়েছে, এটা হলো গ্লাইকোপ্রোটিন, ঠিক আছে। গ্লাইকো নামটা হলো কি? গ্লাইকোজেন আমরা জানি যেটা হলো একরকম কার্বোহাইড্রেট। তাহলে কার্বোহাইড্রেটের সাথে প্রোটিন এইভাবেও যুক্ত হয়ে রয়েছে। অনেক সময় এর ভিতরে দেখো এইখানে এঁকেছি এরকমভাবে পেঁচানোভাবে একটা প্রোটিন রয়েছে, যেটাকে বলে আলফা হেলিক্স প্রোটিন থাকতে পারে। এর ভিতরে চ্যানেল প্রোটিন থাকতে পারে, মানে ধরো এই জায়গাটায় আমি সেটা এখানে দেখাইনি, এখানে ধরো এরমভাবে আঁকছি, এইখানটায় এরম একটাভাবে প্রোটিন আঁকলাম, যেটা হলো চ্যানেল, মানে ওর ভিতর দিয়ে কোনো না কোনো বস্তু এর ভিতরে প্রবেশ করতে পারে। তাহলে এটা হলো একটা চ্যানেল প্রোটিন, ওকে। তাহলে এইভাবে প্রোটিন এবং লিপিড এবং কিছু কিছু কার্বোহাইড্রেট মিলে একটা এরম স্তর গঠন করেছে, সেইটাকে বলছে হলো তোমার কোষ পর্দা। বিজ্ঞানী রবার্টসন একদম প্রথমে এটাকে বর্ণনা করেছিলেন, তিনি এটার পিএলপি গঠন বলেছিলেন। পিএলপি মানে প্রোটিন লিপিড প্রোটিন, ঠিক আছে। মানে উনি বলতে চেয়েছিলেন দুই ধারে প্রোটিন আছে, মাঝে অংশটা হলো লিপিড, এইভাবে প্রোটিন লিপিড প্রোটিন। তিনি বলেছিলেন যে প্রোটিন এখানে আছে 50%, লিপিড আছে 40%, কার্বোহাইড্রেট হলো 10%। পরবর্তীতে 1970 সালের আশেপাশে বিজ্ঞানী সিঙ্গার ও নিকলসন, এনারা দুজন এই মডেলটাকে রিজেক্ট করেছেন। মানে এইভাবে ইনি বলেছিলেন কি, রবার্টসন বলেছিলেন এইভাবে ধরো মাঝে রয়েছে ধরো লিপিড এবং দুই ধারে এরমভাবে প্রোটিন এইভাবে অবস্থান করছে, ইনি এটাই বলতে চেয়েছিলেন রবার্টসন। কিন্তু এই মডেলটাকে পরে রিজেক্ট করে দেওয়া হয়, বাদ দিয়ে দেওয়া হয়। পরবর্তীতে আসে হলো সিঙ্গার নিকলসনের তরল মোজাইক মডেল। নামটা থেকেই দেখো তরল মোজাইক মডেল। তরল মানে হলো এটা এমন অংশ যেটা ফ্লোয়ি অবস্থায় রয়েছে, যেটা চলতে পারে, যেটা মুভ করে। তার সাথে সাথে মোজাইক মানে হলো এর কোনো প্যাটার্ন নেই, নির্দিষ্ট এর প্যাটার্ন নেই, প্যাটার্নটা বদলে যায়। কীরকম সেটা নিয়ে আসছি। প্রথমে বলে দিই যে এটার প্রধান যে স্ট্রাকচার সেটা হলো ফসফোলিপিডের দ্বিস্তরী গঠন। ফসফোলিপিড মানে কি? লিপিডেরই একটা গঠন যার সাথে ফসফেট অংশ যুক্ত রয়েছে। তাহলে ফসফোলিপিডের এটা হলো একটা দ্বিস্তরী গঠন হিসাবে এটাকে মানে প্রাইমারিলি ধরা হচ্ছে। তাহলে সেই ফসফোলিপিডের গঠনটা কীরকম? এই রকমভাবে ধরা হচ্ছে, ঠিক আছে। আচ্ছা, এবার বলি এই যে ফসফোলিপিডের এই স্ট্রাকচারটায় এই অংশগুলো হলো মেরুজ অংশ, মেরুজ, আর এই ভেতরের অংশগুলো হলো অমেরুজ। এটা কি?
সেটা হলো এই জিনিসটাকে যদি জলের মধ্যে ছেড়ে দেওয়া হয় তখন এরা কি করবে, নিজেদের মধ্যে এমনভাবে অ্যারেঞ্জড হবে যাতে এই মেরুজ অংশগুলো জলের দিকে থাকে, ভেতর দিকটা মানে নিজেরাই নিজেদেরকে কভার করে রাখে। মানে ধরো একটা তুমি ধরো এরকম পাত্রে এই রকম ফসফোলিপিডকে ছেড়ে দিয়েছো, ফসফোলিপিডগুলো তখন কি করবে, এইভাবে গোল হয়ে গিয়ে অবস্থান করবে। ঠিক আছে, তার মানে ধরো এটা জল রয়েছে, তার মানে জলের সংস্পর্শে রয়েছে কোনগুলো, এই যে মেরুজ দিকগুলো, আর এর ভিতরে যে অমেরুজ দিকগুলো সেগুলো সমস্ত ভিতর দিকে চলে গেছে। এগুলো ভিতর দিকে কেন গেছে, কারণ এগুলো হলো হাইড্রোফোবিক এন্ড। হাইড্রোফোবিক মানে জলে এদের ফোবিয়া আছে, জল থেকে এরা দূরে থাকে, সেই কারণে এরা নিজেদের মধ্যে এমন একটা কোল স্ট্রাকচার করে নিয়েছে যাতে এইগুলো ভিতর দিকে চলে আসে, জলের সংস্পর্শ থেকে দূরে চলে যায়। ক্লিয়ার? তার মানে এই যে ফসফোলিপিডের দুটো এন্ড বা দুটো প্রান্ত আছে, একটা হলো মেরুজ, যেটা মেরুজ প্রান্ত বা পোলার এটাকে বলা হয়, এইটা হলো হাইড্রোফিলিক। ঠিক আছে, এইটা হলো তাহলে হাইড্রোফিলিক। এই যে অমেরুজ দিকটা হলো এটা জল থেকে দূরে থাকে, তার মানে এটা হলো হাইড্রোফোবিক এন্ড। আচ্ছা, সেই কারণে যখন এই স্ট্রাকচারটা তৈরি হচ্ছে, কোষ পর্দা তৈরি হচ্ছে, দেখো পোলার এন্ডগুলো দুই ধারে থাকে, মানে মেরুজ দিকগুলো দুই প্রান্তে, আর মাঝের অংশটা মানে মাঝের এই অমেরুজ অংশগুলো একটা অংশে থাকে, কারণ এই অংশে কোনো রকম জলের সংস্পর্শে ও আসছে না। ঠিক আছে, আর মাঝে জায়গায় জায়গায় রয়েছে প্রোটিন। এই প্রোটিনটা হতে পারে অন্তস্থ প্রোটিন, এই প্রোটিনটা হতে পারে বহিস্থ প্রোটিন। মানে অন্তস্থ প্রোটিনটা দেখো অবস্থান করছে গোটা পর্দাটার জুড়ে, পর্দাটার ভিতরে অবস্থান করছে, আর যেটা বহিস্থ প্রোটিন, যেমন ধরো এইখানে ছবি এঁকেছি, এটা একদম পোলার এন্ডের দিকে অবস্থান করছে, ধারের দিকে অবস্থান করছে। অন্তস্থ প্রোটিনটা একদম গোটা পর্দাটা জুড়ে ওপর থেকে নিচ অবধি অবস্থান করছে। এই অন্তস্থ প্রোটিন অনেক রকম হতে পারে, একটা হলো যেটা বললাম চ্যানেল প্রোটিন হতে পারে। চ্যানেল প্রোটিন মানে এই চ্যানেল প্রোটিনের মধ্যে দিয়ে অনেক রকম আয়ন চলাচল করতে পারে। ঠিক আছে, আর আরও একরকম যে অন্তস্থ প্রোটিন সেটা হতে পারে আলফা হেলিক্স প্রোটিন। এরকম বিভিন্ন রকম চ্যানেল থাকতে পারে। আর এই কোলেস্টেরল থাকে, মানে এইটা যদি পর্দা হয়, এই অংশে যে অংশটা হলো অমেরুজ অংশ, সেই অংশটার ভিতর পাশে কোলেস্টেরল দেখা যাচ্ছে। কোলেস্টেরলও যেহেতু লিপিডের মধ্যে পড়ে সেই জন্য এই অংশে থাকে। আচ্ছা, এই যে অন্তস্থ প্রোটিন বা প্রোটিনের গায়ে অনেক সময় গ্লাইকোপ্রোটিন দেখতে পাবে। তোমরা ভাবো অনেক সময় শিঙের মতো কি, এটা অ্যাকচুয়ালি এরমভাবে দেখানো হয়েছে, এটা হলো এরম ছোট ছোট অনেকগুলো মলিকিউল দ্বারা এরমভাবে গঠিত হয়েছে, এটা হলো গ্লাইকোপ্রোটিন। গ্লাইকোর নামটা হলো গ্লাইকোজেন থেকে এসছে, যেটা তোমার কার্বোহাইড্রেটের একটা পার্ট। তাহলে কার্বোহাইড্রেট এবং প্রোটিন মিলে একটা গঠন এখানে রয়েছে। এছাড়া এই জাতীয় লিপিডও দেখা যায়, গ্লাইকোজেন আর লিপিড মিলে এই জায়গায় একটা ফর্ম করেছে। তাহলে এই হলো স্ট্রাকচার। আচ্ছা, এখানে বলে দিই এই জিনিসটাকে কেন মোজাইক বলা হচ্ছে। মোজাইক বলা হচ্ছে কারণ এরা কিছু সময় অন্তর অন্তর এই দিককার যে ফসফোলিপিডগুলো ছিল সেগুলো এই দিকে চলে আসে, আবার এদিককার ফসফোলিপিডগুলো এইভাবে চলে যায়। এটাকে ফ্লিপ ফ্লপ মডেল বলে। সেই কারণে এই জিনিসটা স্থির নয়, সেই কারণেই এটাকে তরল এবং মোজাইক এই দুটো কথা বলা হলো। তোমাদের ক্ষেত্রে কিন্তু এই যে তরল মোজাইক মডেল, এটা খুব ভালো করে পড়বে, ছবি সহ পড়তে হবে এবং মাঝে এই প্রোটিনগুলো ঠিক ঠিক দেখাতে হবে। এবার আসি যে এর কাজ কি। এর প্রধান কাজ কি হলো কোষের ভিতরে যে কোষাঙ্গাণু সেগুলোকে রক্ষা করা। কোষ পর্দা থেকেই যে নিউক্লিয় পর্দা, তারপর এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম এগুলো তৈরি হয়, তাহলে এইগুলোর উৎস হিসাবে কাজ করছে হলো কোষ পর্দা। আর তৃতীয় যেটা সেটা হলো অভিস্রবণীয় প্রতিবন্ধক রূপে সাহায্য করছে। মানে এই পর্দাটা যেহেতু প্রভেদক ভেদ্য হওয়ার কারণে অভিস্রবণ কোন ক্ষেত্রে হবে কোন ক্ষেত্রে হবে না সেটা নিয়ন্ত্রিত হচ্ছে। তাহলে আশা করি বুঝতে পেরেছো। আজ এই পর্যন্তই। কোষ পর্দা কিন্তু খুব ভালো করে পড়ে রাখবে। যদি কোনো প্রশ্ন থাকে জিজ্ঞাসা করতে পারো। তোমরা এই ভিডিওটাকে লাইক করো, শেয়ার করতে একদম ভুলো না। আর এইরকম আরও ভিডিও পেতে সাবস্ক্রাইব করো এবং বেল বাটনটা অবশ্যই ক্লিক করে দিও। থ্যাংক ইউ।